বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে স্বাগত। সাথে আছি শাফাদ্দিন ফরিদ এবং আমি নুসরাত আফরিন। আর শুরুতেই জানাবো শিরোনামগুলো। গণটিকাদানের প্রথম দিনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কেন্দ্রে করোনা টিকা নিতে ভিড়। প্রথম পর্যায়ে ৩২ লাখ মানুষ পাবেন টিকা। চীন থেকে আরও ৬ কোটি টিকা আনার চুক্তি। সেপ্টেম্বর ও অক্টোবরে দেশে আসবে ৪ কোটি ডোজ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বরিশাল সহ ১৮ জেলায় আরও ১২৯ মৃত্যু। করোনায় ৭৯ এবং উপসর্গ নিয়ে ৫০ জন মারা গেছেন। চিত্রনায়িকা পরিমণির সঙ্গে এক ডিবি কর্মকর্তার সম্পর্কে জড়ানোর অভিযোগ। তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা, বললেন ডিএমপি কমিশনার। এবং ডাবের খোসা, টায়ার নগদ ভবন বা কাউন্সিলর অফিসে জমা দিলে মিলবে নগদ অর্থ। ডেঙ্গু রোধে সবাইকে বাসা পরিষ্কারের আহ্বান মেয়র আতিকের। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। গণটিকা কর্মসূচির প্রথম দিনে উৎসাহ উদ্দীপনায় টিকা গ্রহণ করেছেন রাজধানীবাসী। সকাল থেকে কেন্দ্রগুলোতে দেখা যায় টিকা প্রত্যাশীদের ভিড়। শুধু এনআইডি দিয়ে টিকা মেলায় সন্তোষ প্রকাশ করেছে তারা। রাজধানীতে মোট ১২৯টি কেন্দ্র সহ সারা দেশে ১২ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। সূচির প্রথম দিন এভাবেই নির্ঝঞ্ঝাটভাবে টিকা পান প্রত্যাশীরা। নেই কোনো রেজিস্ট্রেশনের ঝামেলা বা কোনো জটিল প্রক্রিয়া। শনিবার গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে রাজধানীর প্রতিটি টিকা কেন্দ্রে দেখা যায় উপচে পড়া ভিড়। গ্রহীতাদের এনআইডি কার্ড দেখে দেওয়া হয় টিকা। বর্তমানে রেজিস্ট্রেশন করা লাগছে না, এমনি ভালোই লাগলো তো টিকা দিলাম। আইডি ফটোকপি দিয়ে নিবন্ধন করছি, নিবন্ধন করার পর আমাকে এখানে দেওয়া হয়েছে, 90 কপি ইনজেকশন দেওয়া হয়েছে। আইডি কার্ডের ফর্ম দিতে হচ্ছে, নাম্বার দিতে লাগছে, নাম দেওয়া লাগছে। ওদেরকে ওখানে কষ্ট হয়েছে, আমাদের সহজ হয়েছে আর কি। ভোটার আইডি কার্ডের ফটোকপি আর মোবাইল নাম্বার দিলেই রেজিস্ট্রেশন করে দিচ্ছেন সংশ্লিষ্ট বুথের কর্মীরা। যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন, প্রয়োজন বিবেচনায় তাদেরও দেওয়া হয়েছে টিকা। এনআইডি কার্ডের একটা কপি, তার নাম, ফোন নাম্বার আর হচ্ছে তার বয়সটা, এতটুকুই। আর এনআইডি কার্ডের একটা সফট কপি, ক্লিয়ার কপিটা আমরা রেখে দিচ্ছি। কোনো সমস্যা নাই এবং আমাদের লোক হবে। এখনো জানবেন আপনারা বাইরে অনেক বড় লাইন আছে। আরেকটা হলো যে যদি এরপর আমরা 6 দিনের কর্মসূচি নিচ্ছি, আমরা 3 দিনের ভ্যাকসিন পাইছি, আমরা 3 দিন চালাবো। টিকা প্রত্যাশীদের কেন্দ্রমুখী করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে বলে জানান টিকা কর্মসূচির সঙ্গে জড়িতরা। সবাইকে টিকার আওতায় আনতে প্রচারণা আরও বাড়ানো হবে বলেও জানান তারা। প্রত্যেককে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে চেয়ারে বসাচ্ছেন এবং রেজিস্ট্রেশন করাচ্ছেন, টিকা নেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছেন। রাজধানীর ১২৯টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। সারা দেশে এর সংখ্যা ১৫,০০০-এর বেশি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণটিকা কর্মসূচির আরও খবর জানাতে রাজধানীর খিলগাঁও নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, আপনি সকাল থেকে যেমনটি জানাচ্ছিলেন যে গণটিকার যে এই কার্যক্রম শুরু হয়েছে সকাল থেকে, মানুষ আসলে ৬টা থেকে অনেক ভিড় করেছে এবং খুব সুষ্ঠুভাবেই আসলে টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে আসলে সেখানে কেমন মজুত রয়েছে টিকার এবং লোকজনের ভিড় কেমন দেখছেন, জানাবেন। প্রথমে একটু বলি, জাস্ট গণটিকা যে ক্যাম্পেইন কর্মসূচি প্রথম দিন কিন্তু করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আমাদের একটি বড় আশার সঞ্চার করেছে, কিন্তু আমাদের একটি আশা দেখাচ্ছে। কারণ আমরা সকাল থেকে যতগুলো কেন্দ্রে ঘুরেছি, যেমন আমরা এখন আছি খিলগাঁও নগর স্বাস্থ্য কেন্দ্রে, আপনি দেখছেন যে মানুষের ভিড় এখন কিন্তু একদম শেষ মুহূর্ত, অর্থাৎ 2টা বেজে গেছে, 3টা পর্যন্ত টিকা কেন্দ্র চালু হবে। প্রথম কথায় আমি একটু বলি যে শুধু নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এলাকা কিংবা অভিজাত এলাকা, সবচেয়ে ভালো দিক হচ্ছে সব এলাকা, মানে সর্বপ্রকার মানুষের মধ্যে, নিম্নবিত্ত বলেন, মধ্যবিত্ত বলেন, উচ্চবিত্ত বলেন, সবার মধ্যে কিন্তু আমরা টিকা নেওয়ার আগ্রহটা দেখছি এবং সকাল থেকে তারা লাইন করে টিকা নিচ্ছেন। এবং আরেকটি ভালো বিষয় আছে এই টিকা কেন্দ্রে, যে প্রতিবার সরকারের যে কোনো কর্মকাণ্ড কিংবা যে কোনো আপনি যে কোনো ধরনের ব্যবস্থাপনা বলেন, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু মানুষের ভিতরে একটা সংশয় কাজ করে। যেমন এবার বলেছিল
যে আপনি এনআইডি দিয়ে ইচ্ছা করলে টিকা নিতে পারবেন, সেটা নিয়ে কিন্তু মানুষ সংশয় নিয়ে কেন্দ্রে এসেছে। কিন্তু তারপরে তারা যখন আসলে সত্যি সত্যি এনআইডি দেখানোর পরে তারা তাদের টিকাটি পেয়েছে, তারা কিন্তু মহা খুশিতে তারা ফিরে গিয়েছে এবং যাওয়ার সময় কিন্তু তারা তাদের দ্বিতীয় ডোজটি কবে পাবে সেই ডেটটি নিয়েও কিন্তু তারা বাড়ি ফিরতে পেরেছে। তো এই যে সার্বিক ব্যবস্থাপনা আজকে আমরা যতটুকু দেখেছি, সেই ব্যবস্থাপনাটা যদি আসলে অব্যাহত রাখা যায় তাহলে সরকার যে পরিকল্পনা নিয়েছে অর্থাৎ 80% মানুষকে টিকার আওতায় নিয়ে আসবে, সেটা কিন্তু খুব দ্রুতই সম্ভব হবে যদি টিকার ব্যবস্থাপনা করা যায়। সেই সঙ্গে এই যে মানুষ সরকারি যে জনবল আছে সেই জনবল ঘাটতি যদি সরকারের না থাকে তাহলে কিন্তু মানুষের ভিতরে আর আগ্রহের ঘাটতি আমরা দেখছি না। তো সব মিলিয়ে আমি বলতে চাই যে কিছু কেন্দ্র বাদে আরেকটি আসলে একটি বিষয় ছোট করে বলে যাই যে আমরা সবসময় বলি যে জনপ্রতিনিধিরা কেন এইসব কাজে সম্পৃক্ত হয় না। আজকে এই বিষয়টি আমরা খুব ভালোভাবে দেখেছি। প্রত্যেকটি কেন্দ্রে আমরা লোকাল কাউন্সিলর, পুরুষ কাউন্সিলর সবাইকে আমরা দেখেছি সেখানে আসতে এবং তাদের সেই ব্যবস্থাপনাগুলো মানুষের মধ্যে উৎসাহ সঞ্চার করতে কিংবা মানুষকে সুশৃঙ্খলভাবে তাদেরকে লাইনবদ্ধ করতে, মানে তাদের তৎপরতাও আজকে চোখে পড়েছে। তো সেই জায়গা থেকে সবকিছু দিয়ে বলা যায় যে টিকার সার্বিক কার্যক্রম প্রথম দিন যেভাবে চলছে এটা যদি আসলে অব্যাহতভাবে ধরে রাখা যায় তাহলে সরকার যে চিন্তা ভাবনাটি করছে অর্থাৎ 80% মানুষকে টিকার আওতায় নিয়ে আসবে, সেটা আনা কিন্তু একদমই সম্ভব এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু সম্ভব। তো খিলগাঁয়ে আসলে নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে এই ছিল টিকা কার্যক্রমের আমার কাছে সর্বশেষ। গণটিকাদান কর্মসূচির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সুমন তানভীর। এদিকে গণটিকাদান কর্মসূচির প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্তভাবে করোনা টিকা নিয়েছে মানুষ। নিবন্ধনের প্রয়োজন না থাকায় বিভিন্ন কেন্দ্র এনআইডি কার্ড নিয়ে টিকা নিতে আসে মানুষ। টিকা কেন্দ্রে দীর্ঘ লাইনে অপেক্ষমান মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হয় স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে। অধিকাংশ টিকাগ্রহীতা মাস্ক পরা থাকলেও ভিড়ের চাপে মানা যায়নি সামাজিক দূরত্ব। তবে টিকা নেয়ার পরে সন্তোষ প্রকাশ করেছে মানুষ। চট্টগ্রামে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, এর মধ্যেও কেন্দ্রে কেন্দ্রে দেখা গেছে টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। সকাল 9টার আগে কেন্দ্রগুলোর সামনে তৈরি হয় দীর্ঘ লাইন। সিটি কর্পোরেশনের 123 কেন্দ্র সহ চট্টগ্রামের 15 উপজেলা 326 কেন্দ্রে দেওয়া হয় টিকা। ইনশাআল্লাহ আজকে টিকা পাইছি, টিকা দিয়েছি। টিকা দেওয়ার পর আমার খুব শান্তি লাগতেছে। লিস্ট করছি যে আমরা 7টা বাজে খারাইছি, ওরা বলে 300 350 অলরেডি ঢুকে গেছে। স্কুলের প্রাঙ্গণে আমরা সকাল থেকে 300 মানুষ যারা রেজিস্ট্রেশন করেছেন ইতিমধ্যে তাদেরকে আমরা এখানে ঢুকিয়ে আমরা টিকার ব্যবস্থা করেছি এবং খুব সুশৃঙ্খলভাবে আমরা টিকার ব্যবস্থা গ্রহণ করেছি। টিকা নিতে উপচে পড়া ভিড় ছিল বরিশাল, সিলেট, বগুড়া সহ দেশের বেশিরভাগ জেলাতেই। সিলেট সিটিতে 6 দিনে 60,000 বাসিন্দাকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বরিশাল মহানগরীতে 64টি কেন্দ্র ও জেলার 10টি উপজেলায় 87টি কেন্দ্রে গণটিকার আওতায় 6 দিন চলবে কার্যক্রম। 8টা থেকে উঠেই আমি দৌড় দিয়েছি যে আগে টিকা দিয়ে লই, করোনা মুক্ত বাংলাদেশ চাই। রেজিস্ট্রেশন মেম্বাররা বাসায় বসে করে দিচ্ছে, আবার এখানে বসেও করতে আছে। তো আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে এবং আমরা লজিস্টিক পেয়েছি। আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছি, 7, 8, 9 3 দিন আমরা এই ক্যাম্পেইন কার্যক্রম চলমান রাখব। বিভিন্ন টিকা কেন্দ্রে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। পরিস্থিতি সামলাতে অনেক কেন্দ্রে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী। বগুড়ার 12 পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে 1টি করে কেন্দ্র ও 109 ইউনিয়নের প্রত্যেকটিতে 3টি করে কেন্দ্রে গণটিকা কার্যক্রমের আওতায় টিকা দেওয়া হচ্ছে। ভিতর দিয়ে লোক বাড়াচ্ছে, তার ভিতর দিয়ে কিছু লোক ঢুকাও দিচ্ছে, তা আমরা টাকা দেখছেন, কিছু করার তো নাই। মানুষের আগ্রহটা প্রচন্ড আকারে আগ্রহ হয়েছে, তারা টিকা দেওয়ার জন্য উৎসুক। আমাদেরকে জানানো হয় যে 200 জনকে দেওয়া হবে আপাতত, আর পরবর্তীতে বাকিগুলিকে দেওয়ার ব্যবস্থা করা হবে। এটা নিয়ে আমরা খুব হিমশিম খাচ্ছি। গণটিকার আওতায় আগামী 12 আগস্ট পর্যন্ত সারা দেশে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা সহ দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মোট 32 লাখ মানুষকে টিকা দেওয়া হবে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে গণটিকার আরও খবর জানাতে এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, যেহেতু আজকে গণটিকাদান কর্মসূচির প্রথম দিন, স্বাভাবিকভাবেই ভিড় বেশি থাকার কথা, তো কেন্দ্রগুলোতে যারা নিয়োজিত রয়েছেন তারা পরিস্থিতি কিভাবে সামলাচ্ছেন? এখনকার পরিস্থিতি কেমন? যে সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডের মোট 84টি কেন্দ্রে এই গণটিকা দেওয়া হচ্ছে এবং রাজশাহী জেলার 9টি উপজেলার 14টি পৌরসভার 73টি ইউনিয়নের 229টি কেন্দ্রে একযোগে এই টিকা কার্যক্রম চালানো হচ্ছে।
তো সিটি কর্পোরেশনে যেমন সকাল থেকেই মানুষের ভিড় আমরা দেখেছি, উপজেলা পর্যায়ে খোঁজ নিয়ে দেখেছি বা ইউনিয়ন পর্যায়ে খোঁজ নিয়ে দেখেছি, কিন্তু সেখানে মানুষের টিকানার যে আগ্রহ সেইটি কিন্তু প্রচুর। তবে আমরা দেখেছি যে সকালে মানুষের যে এই ভিড়টা ছিল সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কমেছে, যেহেতু এখন একেবারে শেষ পর্যায়ে যারা এখনো নিবন্ধন করেছেন এখানে আসার পরে তাদের এখন টিকা কার্যক্রম চালানো হচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকেই প্রচুর মানুষ এখানে আসছেন, যারা 25 বছর যাদের হয়েছে, তারা যারা নিবন্ধন করেছিলেন না তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কম্পিউটার নিয়ে তাদের নিবন্ধন করে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি নিবন্ধনের পর তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এবং প্রতিটি কেন্দ্রগুলোতে সিটি কর্পোরেশনে আমরা দেখেছি যে যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছিলেন যে টিকা কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসাবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত থাকবেন। আমরা দেখেছি যে সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লিউ সরকার সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন। সেইখানে যারা ভ্যাকসিন দিতে এসেছেন তাদেরকে উৎসাহিত করতে ফুল দিয়েছেন, এক বোতল করে পানি দিয়েছেন এবং চকলেট বিতরণ করছেন। তারা বলছেন যে এই কার্যক্রমের মাধ্যমে মানুষ উৎসাহিত হবে এবং একে অপরের সাথে বিষয়টি মানে তারা শেয়ার করে আরও ভ্যাকসিন দেওয়ার প্রবণতা সেইটি কিন্তু বাড়বে। সিটি কর্পোরেশন যেটি আমাদেরকে বলছেন, তারা প্রতিদিন রাজশাহীতে 25,000 টিকা অর্থাৎ 6 দিনে তারা 1.5 লক্ষ মানুষকে ভ্যাকসিনের আওতায় তারা আনতে চায় এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি যে বেলা 11টার পরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন তিনি কিন্তু বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। এখন যেহেতু একেবারে শেষ পর্যায়ে আমরা দেখছি যে কেন্দ্রগুলোতে মানুষের একেবারেই ভিড় কম, তবে সকাল থেকে একেবারে উপচে পড়া ভিড় ছিল। এখানে যারা স্বেচ্ছাসেবী আছেন বা সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মী আছেন তারা কিন্তু এই ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। আমরা দেখেছি যে তারা সকালে একেবারে দীর্ঘ লাইন, আমরা নারী পুরুষ সব বয়সী মানুষের কিন্তু এখানে দেখেছি যে একেবারে উপচে পড়া ভিড়, এই ভিড় সামলাতে কিন্তু সবাইকে হিমশিম খেতে হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন যেহেতু তারা বলছে যে আগামী 6 দিন তারা এই ভ্যাকসিন কার্যক্রম দিবে এবং এই 6 দিনে তারা টার্গেট নিয়েছে যে 1.5 লক্ষ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনবে। তবে মানুষের যে চাহিদা দেখছি বা মানুষের যে ভ্যাকসিন নেওয়ার প্রবণতা দেখছি, এই প্রবণতা যদি মানে সঠিকভাবে বাস্তবায়ন হয় বা তারা যদি আগ্রহী হয়ে আসে, তবে রাজশাহীতে এর মধ্যে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে এবং আমরা স্বাস্থ্য বিভাগ মনে করছে যে করোনা সংক্রমণ হার আরও কমে আসবে রাজশাহীতে। রাজশাহী থেকে গণটিকাদান কর্মসূচির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল হাসান। চীন থেকে আরও 6 কোটি ডোজ করোনা টিকা আনার চুক্তি হয়েছে। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে 2 কোটি করে মোট 4 কোটি ডোজ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা চিকিৎসার জন্য নির্মিত 1000 শয্যার ফিল্ড হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। পরে ফিল্ড হাসপাতাল প্রসঙ্গে বলেন, এই হাসপাতালে 40টি আইসিইউ সহ 357টি শয্যায় থাকবে সেন্ট্রাল অক্সিজেন সুবিধা। কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ নিশ্চিতে 10,000 লিটারের অক্সিজেনের ভিআইপি ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে। বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে করোনা চিকিৎসার জন্য 17,000 শয্যা থাকলেও বেশিরভাগ পূর্ণ। তাই সচেতন না হলে শুধু শয্যা বাড়িয়ে লাভ হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ইতিমধ্যে চায়নার সাথে 3 কোটি টিকা আমরা আনার জন্য একটি চুক্তিবদ্ধ হয়েছিলাম। এখন আমরা ইতিমধ্যে আরও প্রায় 6 কোটি টিকা আনার জন্য চুক্তিবদ্ধ হচ্ছে, অর্থাৎ আগে যে 1.5 কোটি কনফার্ম চুক্তি ছিল তার সাথে আরও 6 কোটি আমরা যোগ দিচ্ছি, অর্থাৎ প্রায় 7.5 কোটি টিকা আমরা চায়না থেকে আনারই চেষ্টা আমরা করছি। গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে বরিশাল সহ 18 জেলায় 129 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 79 এবং উপসর্গ নিয়ে 50 জন মারা গেছেন। চিকিৎসকেরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের সরাসরি ফুসফুস আক্রান্ত হওয়ায় সর্বোচ্চ চিকিৎসা দিয়েও রোগীকে বাঁচানো সম্ভব হচ্ছে না। বরিশালে কিছুতেই কমছে না করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা। শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে 18 জনের মৃত্যু হয়েছে। একই সময় বরিশাল জেনারেল হাসপাতালে মারা গেছেন আরও একজন। ময়মনসিংহ মেডিকেলে 12 জনের মৃত্যু হয়েছে, সেখানে নতুন শনাক্ত 187 জন। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও 12 জন মারা গেছেন, এদের মধ্যে পজিটিভ 4 এবং উপসর্গ নিয়ে 8 জন। রাজশাহীতে আক্রান্তের সংখ্যা কমলেও কমছে না মৃত্যুর সংখ্যা, এজন্য অসচেতনতাকেই দায়ী করছেন চিকিৎসকরা। উপসর্গ নিয়ে বেশি মরছে সেটা আপনি বলছেন, যেটা আপনি যদি জানেন সেটা হচ্ছে যে এইবারকার ভেরিয়েন্ট আগে ছিল গলায় কিছুদিন থাকতো, 2-1 দিন নাকে মুখে থাকতো, নাকে গলায় থাকতো, যার ফলে আমরা টেস্ট করে পেতাম। বাট এইবারকার ভেরিয়েন্টটা হলো সরাসরি ফুসফুসে চলে যায়, যার ফলে ফুসফুসে আসে ভাইরাস কিন্তু আমরা টেস্ট করে পাচ্ছি না। যশোরে গত 24 ঘন্টায় করোনায় 9 জন এবং উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। খুলনা ও কুষ্টিয়ায় মৃত্যু হয়েছে 9 জন করে।
এছাড়া হাসপাতালে বাড়ছে রোগী ভর্তির সংখ্যা। চিকিৎসকরা জানিয়েছেন প্রয়োজনীয় সেবা দিতে প্রস্তুত তারা। সবকিছু মিলে আমাদের অক্সিজেনের এখন অপর্যাপ্ত নাই। হ্যাঁ, তবে আমাদের চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর কর্মচারীর সংকট আছে। এই যে করোনাকালীন সময় আমাদের ডাক্তার নার্সের কাজ করে যাচ্ছে, তাদের ধন্যবাদ দেওয়া উচিত। সংকটকালীন অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চট্টগ্রামে গেল 24 ঘন্টায় 2724 নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন 928 জন। একই সময় বগুড়া ও ফরিদপুরে মারা গেছেন 8 জন করে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে বরিশালের করোনা ভাইরাস পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, গত 24 ঘন্টায় আক্রান্ত এবং মৃত্যুর হার বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে চিকিৎসকেরা কি বলছেন? সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে জানাবেন। দেখুন, শুরু থেকে এখন পর্যন্ত চিকিৎসকদের বরিশালের বেলায় একই কথা বলা হচ্ছে। যেটি বলা হচ্ছে তা হচ্ছে যে অ্যাকচুয়ালি গ্রাম অঞ্চল থেকে রোগী বেশি আসছে এবং মুমূর্ষ রোগী আসতে আসতে দেরি করছে। দেরি করার কারণে তাদেরকে বাঁচিয়ে রাখা যাচ্ছে না এবং মুমূর্ষ বেশি হচ্ছে। তারা যেটা রোগীদের অভিযোগ যে অক্সিজেন মিলছে না, অক্সিজেন মিললেও পর্যাপ্ত মিলছে না, এই সবের ধার তারা খুব একটা ধারছেন না। তারা যেটি বলছেন যে না, অক্সিজেন পর্যাপ্ত আসছে, কিন্তু হিসেব যখন মিলাতে যায় তখন দেখি যে বরিশালের অক্সিজেন যে প্ল্যান্ট গুলো আছে সেই প্ল্যান্ট গুলো দিয়ে যে অক্সিজেন সরবরাহ করা হয় তা টানতে গিয়ে শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট রোগীর কি হবে? আমার আসলে এটি বোধগম্য নয়। মৃত্যু হার এ কারণেই বাড়ছে। মৃত্যু হার মূল যে বিষয় আমরা প্রথম থেকে বলছি যে অক্সিজেন সরবরাহের ঘাটতি নেই, অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় ঘাটতি আছে, যার কারণে বরিশালের মৃত্যুকে ট্যাকেল দেওয়া যাচ্ছে না। ভাগ্য ভালো, আজকে বরিশালে এই প্রথম দেখলাম যে বেশ কিছু দিনের মধ্যে প্রায় 1 মাসের মধ্যে ডাবল ডিজিটে বরিশালে আক্রান্ত নেমেছে। বরিশালে আক্রান্ত নেমেছে করোনা ইউনিটের ভাষ্য অনুযায়ী 71-এ। আর যেটি আমরা দেখতে পেলাম যে পার্সেন্টেজ শতকরা হার সেটি 31-এ নেমে এসেছে। এটি এতদিন 73 থেকে শুরু করে 40-এর মধ্যে 49-এর মধ্যে ওঠানামা করছিল, সেটি এখন 31-এ নেমেছে। দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের ডেডিকেটেড হাসপাতাল, করোনা হাসপাতাল যেটিকে করা হচ্ছে, এটি হচ্ছে এই আমার পেছনটা একটু দেখুন। তো এখানে রোগী 100 বেডের হাসপাতাল আছে, বেডগুলো সব এখন তৈরি হচ্ছে। বাই দিস টাইম তৈরি হয়েছে প্রায় 51টি ফিল আপ হয়ে গেছে। এখানে অক্সিজেন যে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস এখন পর্যন্ত এটা সবাই পাচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি যে সরবরাহ রয়েছে। তো এখানে জ্যাক পয়েন্ট গুলো থাকার কারণে যেটি হয়েছে যে এখন পর্যন্ত যত রোগী আছে তারা অক্সিজেনের সেন্ট্রাল সাপোর্টটুকু পাচ্ছে, কিন্তু সেন্ট্রাল সাপোর্টে তো আর পর্যাপ্ত অক্সিজেন মিলছে না। নিজস্ব অক্সিজেন সিলিন্ডার গুলো এরা যেখান থেকে জোগাড় করে আনছে, অনুদান আনছে। ইতিমধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র যিনি রয়েছেন সাদিক আব্দুল্লাহ, তো তিনি তার বেতনের যত টাকা ছিল সব টাকাগুলো দিয়ে, সম্মানিত টাকাগুলো দিয়ে তার মা মারা গেছেন গত বছর এই করোনা কালেই। তো তার নামে শাহানারা বেগম তার নামে উৎসর্গ করেছেন 150টি সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার। এটি 30টি ওয়ার্ডে কাউন্সিলর কার্যালয়ে রেখে দেওয়া হচ্ছে, যে যখন চাইবে বিনামূল্যে তার কাছে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ অক্সিজেন কিন্তু আসছে সাধারণ মানুষের কাছ থেকে। সরকারি সরবরাহ যেটি রয়েছে সেখানে ব্যবস্থায় ঘাটতি রয়েছে। আর যে কথাটি বলা হচ্ছে যে এইখানে আমরা যখন দেখলাম যে ডাক্তার কজন, তো পার ইউনিটে এখানে 51 জন করোনা রোগীর জন্য 1 জন করে ডাক্তার রয়েছেন আর নার্স রয়েছেন, আমরা দেখেছি 4 জন। এই জোড়াতালি ম্যাক্সিমাম যারা আত্মীয় স্বজন রয়েছেন তারাই সব নিয়েছে। একটি কথা না বললেই নয় যে সকালে গিয়েছিলাম টিকার অবস্থা দেখতে, মানুষ বাঁচার জন্য টিকা নিতে হন্যে হয়ে উঠেছে টিকা পাওয়ার জন্য, আর মানুষ শহরেও ঘুরছে হন্যে হয়ে। সবকিছু মিলিয়ে মানে সাধারণ মানুষের মধ্যে যদি জীবন মরণের এবং করোনার সচেতনতা আরো বৃদ্ধি করা না যায়, এই প্রচার আরো চালানো না যায়, তাহলে আসলে বরিশালের মৃত্যুহার কবে কমবে, আক্রান্তের সংখ্যা কবে কমবে, এটুকু নিশ্চিত হয়ে কোনো কিছুই বলা যাচ্ছে। বরিশালের করোনা ভাইরাস পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীর ইনজেকশন অ্যাক্টেমারের সংকটের সুযোগ নিচ্ছে কালোবাজারিরা। আমদানিকারক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস বলছে মজুত নেই, কিন্তু বেশি দাম দিলেই মিলছে কালোবাজারে। 50,000 টাকার ইনজেকশন বিক্রি হচ্ছে 2 লাখ টাকা পর্যন্ত। সরবরাহ বাড়ানো সহ দাম কমানোর দাবি ভুক্তভোগীদের। ক্যান্সার সহ বড় যে কোনো রোগের শেষ চিকিৎসা হিসেবে ব্যবহার হয়
তোসিলিজুমাব। ওষুধটি এখনও গবেষণা পর্যায়ে। করোনায় ফুসফুসের ব্যাপক সংক্রমণে মুমূর্ষ রোগীদের ক্ষেত্রেও চলছে এর ব্যবহার। সুইজারল্যান্ডের কোম্পানি রস এই ইনজেকশন তৈরি করে অ্যাক্টেমরা নামে। দেশে এর একমাত্র আমদানিকারক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল। ধানমন্ডিতে রেডিয়েন্টের অফিসের সামনে করোনা রোগীর স্বজনদের ভিড়। এই চিত্র এখানে প্রতিদিনের। একটি ইনজেকশনের দাম 50,000 টাকা, কিন্তু তা কিনতে হচ্ছে কয়েক গুণ বেশি দামে। রোগীর স্বজনদের অভিযোগ, বেশি মুনাফার জন্য ওষুধ যাচ্ছে কালোবাজারে। ওষুধের মূল্য মাত্র 48,000 টাকা, 60,000 নিতে পারে, কিন্তু এখন 1,10,000 দিয়ে আমাদের রোগীর জন্য আমরা নিতে বাধ্যতামূলক। রিকমেন্ড করে দিতেছে ডাক্তার, তারা এই জায়গায় চলে যান, আসতেছি তারা দিতেছে না, সিন্ডিকেটের কোথা থেকে দিতেছে। অভিযোগ অস্বীকার করে রেডিয়েন্ট কর্তৃপক্ষ বলছে মজুদ না থাকায় দিতে পারছেন না তারা। আমাদের কাছেও নাই, আমাদের কাছেও নাই। বলে দেওয়া হয়েছে যে আপনাদের কাছে আছে, করেন না। বাইরে থেকে তো 1.5 লাখ টাকা কিনতে পাওয়া যায়, সেটা কেমনে পাওয়া যায়? কেমনে বাইরে, এটা আমার জানা নাই। আমাকে আই এম এক্সট্রিমলি সরি, এই ব্যাপারে আমি কিছু জানি না। তবে কালোবাজারে অভাব নেই ইনজেকশনের। বিক্রি হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি দামে। রোগীর স্বজন সেজে এবার কালোবাজার চক্রের এক সদস্যকে ফোন। ভাই, আপনার কাছে অ্যাক্টেমরা ইনজেকশন পাওয়া যাবে? হ্যাঁ, ঠিক আছে, দেওয়া যাবে। দাম কত? আপনার দুটাই অলমোস্ট 2 লক্ষ টাকা লাগবে আর কি। সরবরাহের জন্য নেওয়া হলো 1 ঘন্টা সময়, দাম 2 লাখ টাকা। ইনজেকশনের জন্য এবার একটি হাসপাতালের নিচে অপেক্ষা। সময়ের আগেই ইনজেকশন নিয়ে হাজির চক্রের এক সদস্য। এই সিন্ডিকেটের সাথে আর কে কে জড়িত? না, আমি সিন্ডিকেট না, একটা গ্রুপে আমি নাম্বারটা পাইছি, উনি এখানে বাইরে আছে, চলেন উনি আসছে। আপনি এটা কিনেছেন কোত্থেকে? আমি কোথাও কিনিনি, চলেন এখানে আছে উনি। তার দাবি তিনি শুধু সরবরাহকারী, এর পেছনে আছে অন্যজন। হাসপাতালের বাইরে মোটরসাইকেলে অপেক্ষা করছেন তিনি। আপনি এটা নিয়েছেন কোত্থেকে বলেন? না না, মিডিয়া নেই না। আপনি কোত্থেকে নিয়ে আসছে এটা? বুঝতে পারছেন, বাইকে করে। আমি জাস্ট সিগারেট থেকে আমি নেই নাই ভাই, উনি আমাকে নিয়ে আসছেন। না না, উনি নিয়ে আসছে ভাই। এক পর্যায়ে মোটরসাইকেল রেখেই পালিয়ে যান চক্রের এই সদস্য। পরে তাকে আটক করে পুলিশ। দেশে অ্যাক্টেমরার চাহিদা মেটাতে রেডিয়েন্টের পাশাপাশি অন্য কেউ আমদানি করতে চাইলে অনুমতি দিতে চায় ঔষধ প্রশাসন। তারা যেটা চাচ্ছে সেই পরিমাণে আমরা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের অনুমোদনের দিক থেকে কোনো কার্পণ্যতা নেই। অন্য কোম্পানি যদি কেউ আনে, সেরকম যদি আমরা আবেদন পাই, সেটা আমরা বিবেচনা করে দেখব। করোনার চিকিৎসায় অ্যাক্টেমরার কার্যকারিতা নিয়ে বিতর্ক আছে। এটি বেশি ব্যবহার হচ্ছে বেসরকারি হাসপাতালে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংক্রমণ বৃদ্ধির সাথে করোনা রোগীর চাপ বেড়েছে রাজধানীর করোনা বিশেষায়িত হাসপাতালে। অক্সিজেন ও আইসিইউ এর খোঁজে বিভিন্ন জেলা থেকে রোগীরা ঢাকায় আসলেও পাচ্ছে না কাঙ্ক্ষিত শয্যা। এ বিষয়ে আরো জানাতে ঢাকা মেডিকেল থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, হাসপাতালের খবরগুলো আপনার কাছ থেকে জানছিলাম। সকাল থেকে আমরা যেমনটি জানি যে আজকে 1000 শয্যার একটি হাসপাতাল, ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। আর ঢাকা মেডিকেলে আসলে এই মুহূর্তে রোগীর চাপ কেমন, শয্যা খালি আছে কিনা এবং আইসিইউর সংকট যে রয়েছে সেক্ষেত্রে চিকিৎসকরা আসলে কি বলছে? সকাল থেকে আমরা বিভিন্ন হাসপাতাল ঘুরছি এবং অন্যান্য হাসপাতালের যে পরিস্থিতি, যে কোথাও কিন্তু আইসিইউ তো খালি নাই। এছাড়া যদি সাধারণ বেডে কেউ ভর্তি হতে চায়, অর্থাৎ করোনা সংক্রমণ হলে জেলা উপজেলা থেকে যে রোগীগুলো আসছে তাদের বেশিরভাগই কিন্তু সেন্ট্রাল অক্সিজেনের চাহিদাটা প্রয়োজন হয়, যেটা হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ করে সরকারি হাসপাতালগুলো দিতে পারছে না। আমি এখন ঢাকা মেডিকেলে আছি। ঢাকা মেডিকেলের যদি তথ্য জানাই, তাহলে ঢাকা মেডিকেলে মোট 705টি শয্যা রয়েছে, সাধারণ শয্যা, এবং 20টি রয়েছে আইসিইউ। 20টি আইসিইউ এর একটিও খালি নেই। আর 705টি সাধারণ শয্যার মধ্যে এখন কিন্তু ভর্তি রয়েছে 771 জন। তার মানে 63 জন এখানে অতিরিক্ত ভর্তি রয়েছে। এখান থেকে সকাল থেকে বিভিন্ন হাসপাতালে যেমনটি দেখছিলাম অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি, এখানেও কিন্তু দেখা যাচ্ছে সেই একই অবস্থা। আমরা বেশ কয়েকটা অ্যাম্বুলেন্সকে দেখতে পেলাম যেগুলো ঢাকার বাইরে থেকে তারা এখানে আসছেন এবং তারা কিন্তু প্রত্যেকেরই একই চাহিদা। এদের মধ্যে বেশিরভাগই আইসিইউ ছিলেন, কিন্তু আইসিইউ না থাকা সত্ত্বেও এখানে কিন্তু
অনেক আকুতি অনুনয় করে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে বলছেন যে তাদের যেন যে কোনো একটি শয্যা দেওয়া হয় যেখানে হয়তো অক্সিজেনের একটা সাপ্লাই আছে, অর্থাৎ সেন্ট্রাল অক্সিজেনের সুবিধা দিয়ে অন্তত তাদেরকে কিন্তু এখানে তারা বলছেন যে রোগীটা যেন মৃত্যু থেকে বাঁচানো সম্ভব হয়। অর্থাৎ এই প্রত্যেকটা হাসপাতালের যে পরিস্থিতি ঢাকা মেডিকেলের কিন্তু একই অবস্থা, এবং এইখানে ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ তারা বলছেন যে তাদের চাহিদা অনুযায়ী, রোগীদের চাহিদা অনুযায়ী আসলে তারা বেড দিতে পারছেন না, এবং তারা বলছেন যে রোগী যে হারে বাড়ছে আসলে এর শেষটা কোথায়, তারা এইটা নিয়েও অনেক দুশ্চিন্তায় আছেন। আর এর আগে ঢাকা মেডিকেল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। লকডাউনের ১৬তম দিনে বৃষ্টির কারণে সড়কে কিছুটা গাড়ি ও লোকজনের চলাচল কম। বিধিনিষেধ কার্যকরে সর্বত্র কিছুটা শিথিলতা দেখা গেলেও চেকপোস্টে গাড়ি থামিয়ে জানতে চাওয়া হচ্ছে চলাচলের কারণ। সকাল থেকে গাবতলী, আবদুল্লাপুর সহ রাজধানীর প্রায় সব প্রবেশপথে দেখা যাচ্ছে ঢাকামুখী মানুষের চাপ। অফিস দোকানপাট খুলে যাওয়ায় ঢাকায় ফেরার কথা জানান তারা। ঢাকার বাইরে পুলিশকে ফাঁকি দিয়ে রাতে বাসও চলছে বলে জানান যাত্রীরা। সকালে গাবতলীতে সাভার ও আমিনবাজারমুখী অনেকেই মিনি বাসে চলাচল করেন। স্টাফ বাসগুলোতেও করছে যাত্রী পরিবহন। এসব বাসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকজন হুড়োহুড়ি করে উঠছেন। পুলিশ নজরদারি থাকলেও অফিস, টিকা, চিকিৎসা সহ নানান অজুহাত দেখিয়ে বাসে চলাচল করছেন যাত্রীরা। গুলিস্তান যাচ্ছে ৩০০ টাকা, সাইদাবাদ যাচ্ছে ৭০০ টাকা। ঠিক আছে, বর্তমানে যে বাংলাদেশে যে লকডাউন, ঢাকা শহর মিল ফ্যাক্টরি খোলা রেখে এই লকডাউনে আমাদের খুব সমস্যা হচ্ছে। আমরা দুর্ভোগে আছি, আমাদের টাকা অনেক বেশি যাচ্ছে, তবু আমরা গাড়ি পাচ্ছি না, আমরা খুব কষ্টে আছি। অনেক ভেঙে ভেঙে আসতে হয়েছে। আমার ৬০-৭০ টাকার ভাড়া, সেখানে আমার ২০০ টাকা চলে গেছে। আমি আরও দেখা গেছে আরও ৫০ কিলোমিটার মতো যেতে হবে, হয়তো আরও ৪00-৫০০ টাকা খরচ হয়ে যাবে আর কি। আমি আসছি হেমায়তপুর থেকে, যাব বেবিলনগঞ্জ টেকনিক্যাল মোড়ে, ওখানে আমার অফিস। আসার পথে বৃষ্টির জন্য তো গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না। আমি অটো করে আসছি আমিনবাজার পর্যন্ত, এখান থেকে হাঁটে আসলাম। লকডাউনের মধ্যেও গেল কয়েকদিনের তুলনায় সড়কে যান চলাচলের সংখ্যা যেমন বেড়েছে, একইভাবে বেড়েছে মানুষের সমাগম। গাজীপুরের চন্দ্রায় দূরপাল্লার ৩৫টি যানবাহন আটক করেছে পুলিশ। কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, গত রাতে চেকপোস্টে এসব গাড়ি আটক করা হয়। এদিকে লকডাউন কার্যকরে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা নেই বিভিন্ন নগরীর সড়কে। চট্টগ্রামে বাসের গায়ে নানা রকমের স্টিকার লাগিয়ে যাত্রী নিতে দেখা গেছে কোথাও কোথাও। কঠোর লকডাউন ও ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গণপরিবহন চলাচল করছে। এছাড়া শহরের অনেক ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। নারায়ণগঞ্জের কারখানায় আগুনে নিহত আরো ২১ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, বাকি ৩ মরদেহ শনাক্তের কাজ চলছে। এবং করোনার কারণে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাটে দেখা মিলছে না ক্রেতার, লোকসানের শঙ্কায় চাষিরা। ব্যবসায়ী নাসিরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে পরিমণির সম্পর্ক স্থাপন হলে তা অনৈতিক হবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন থাকায় এডিসি সাকলাইনকে এই মুহূর্তে কোনো মামলার দায়িত্ব দেওয়া হবে না। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানিয়েছে, পরিমণিকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। প্রযুক্তি এবং ফরেনসিক পরীক্ষার মাধ্যমে সবকিছু তদন্ত করা হবে। তদন্তে কোনো রাঘবোয়ালের নাম আসলে তাদেরও আইনের আওতায় আনা হবে। পাশাপাশি পরিমণির সঙ্গে পুলিশ কর্মকর্তার সম্পর্কের বিষয়টিও তদন্ত করা হবে বলেও জানান তিনি। এদিকে বোট ক্লাবের ঘটনায় মামলা তদারকি করতে গিয়ে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন এক পুলিশ কর্মকর্তা। ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইনের বিরুদ্ধে উঠে এসেছে ঘটনার তথ্য প্রমাণ। পরিমণির সাথে একত্রে ঘোরাঘুরি ছাড়াও সাকলাইনের সরকারি বাসভবনে 18 ঘণ্টা দুজন একসাথে থাকার প্রমাণ মিলেছে সিসিটিভির ফুটেজে। তবে এই বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি কোনো গোয়েন্দা কর্মকর্তার।
ঢাকা বোট ক্লাবে গত ৯ জুন রাতে চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয় ব্যবসায়ী নাসিরু মাহমুদের বিরুদ্ধে। অভিযুক্ত নাসির ও অমিকে মাদকসহ আটক করে গোয়েন্দা পুলিশ। মামলার তদন্ত তদারকির দায়িত্ব পায় গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন। কিন্তু সম্প্রতি চিত্রনায়িকা পরিমণিকে গ্রেপ্তারের পর উঠে আসে গোয়েন্দা কর্মকর্তার সাথে তার সম্পর্কের কথা। রাজারবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় ১ আগস্ট সকাল ৮টার দিকে পরিমণির সাদা গাড়িটি এসে থামে। লাল রঙের টি শার্ট পরিহিত এক পুরুষ এবং কোলে একটি কুকুর সহ সাদা রঙের জামা পরা এক নারী নামেন গাড়ি থেকে। তারা পুলিশ কর্মকর্তা সাকলাইন ও নায়িকা পরিমণি। দুজন লিফটে প্রবেশের পর গাড়ি থেকে নেওয়া হয় একটি ট্রলি ব্যাগ। পরে রাত ১:৩০টায় একই গাড়ি এসে নিয়ে যায় পরিমণিকে। তখন তার পরনে ছিল কালো রঙের পোশাক। দ্বিতীয় দিন নিয়ে গেছে বোট ক্লাবে। এরপর থেকে আর উনি বেশি বাইরে যায় নাই, বাসার ভিতরে থাকছে। আর একটু রাতে একটু হাতে জিল গেছে একটু। উনি তো মদ ডেলি খায়, উনি তো মদ ছাড়া বাঁচে না ভাইয়া। ওইটা ভাইজান ওটা হলো মনে করেন এই কথা, বাতাসের কথা, বুঝছেন। আসলে বিয়ে হয়েছে কিনা এটা আমি শিওর না ভাইয়া, বুঝছেন। পরিমণির গাড়ি চালক নাজিরের দাবি, পরিমণির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বিবাহিত পুলিশ কর্মকর্তা সাকলাইনের। এর আগেও হাতিরঝিল এলাকায় একই গাড়িতে তারা দুজন একাধিকবার বের হয়েছেন। মানে উনি যে ওনার নাম যে এটা এই সাকলাইন সাহেব, সেটা আমি জানতাম না। পরে আর কি শুনলাম যে উনি সাকলাইন সাহেব। তার বাসায় একদিন গিয়েছিল, সেটাই আমি জানি। আমি একদিন ওই হাতিরঝিল একদিন দেখছিলাম স্যারকে। প্রাথমিক অনুসন্ধানে সাকলাইনের সাথে পরিমণির মধুমতি ভবনে অবস্থানের সত্যতা পেয়েছে পুলিশ। তদন্তে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অব্যবহৃত ফুলের টব, ডাবের খোসা ও টায়ার নগর ভবন বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কার্যালয়ে জমা দিলে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সকালে নগর ভবনে এই পুরস্কার ঘোষণা দেন তিনি। ডাবের খোসার জন্য ৫ টাকা এবং টায়ার ও কমরের জন্য ৫০ টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ বাসা পরিষ্কার কোনো লজ্জা নেই। বাসার আশপাশে কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। ছাদ বাগান করলেও টবে পানি জমে আছে কিনা সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দেন মেয়র আতিকুল ইসলাম। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 10টায় নিজ নিজ বাসার আঙিনা পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন উত্তরের মেয়র সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। এ কাজে প্রতি শনিবার নগরবাসীকে যোগ দেওয়ারও আহ্বান জানান আতিকুল ইসলাম। ৫ টাকা করে দিতে চাই ডাবের খোসা। ডাবের খোসা নিয়ে আসুন, টায়ার নিয়ে আসুন, আমি ৫০ টাকা করে টায়ার দিয়ে দিব। কমোড নিয়ে আসুন, ভাঙা কমোড নিয়ে আসুন, যেটাতে পানি জমে, ওটাতে আমি আপনাদেরকে ৫০ টাকা করে দিয়ে দিব। আপনার রঙের ডিব্বা নিয়ে আসুন, আমি ৫ টাকা করে রঙের ডিব্বা দিয়ে দিব। ডাবটা বিক্রি করেন, ডাবটাকে আমরা ৬ টুকরা করে কেটে দিলেই তো ডাবের মধ্যে আর পানি জমে না। ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে আছেন সহকর্মী আদিলুর রহমান, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আদিল, এই মুহূর্তে আসলে সেখানে কর্মসূচিতে কি চলছে এবং পরিষ্কার অভিযান তো আসলে শনিবার সকাল থেকেই ঢাকা উত্তরে শুরু হয়েছে, এই মুহূর্তে আসলে কি খবর রয়েছে আপনার কাছে? দেখুন, আমি আসলে এই মুহূর্তে কিছুক্ষণ আগে ঢাকা উত্তরের এলাকাগুলোতে ছিলাম। এই মুহূর্তে আমি চলে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকাগুলোতে এবং আমি এই মুহূর্তে আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বনশ্রী এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে স্বাস্থ্য অধিদপ্তর একটি জরিপ চালাচ্ছে এবং আজকে সেই জরিপের শেষ দিন এবং এরই মধ্যে তারা 9 দিনের যে জরিপটি আসলে চালিয়েছে, সেই 9 দিনের জরিপের পরে আমরা আসলে স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য বলছে, বনশ্রী এলাকায় এডিসের লার্ভার যে ঘনত্ব, সেই ঘনত্ব অনেক বেশি এবং এখানে ডেঙ্গু রোগীও অনেক বেশি পাওয়া যাচ্ছে। বারবার করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এডিস আসলে নোংরা পানিতে বা ড্রেনে হয় না, এটি বাড়ির ছাদ বাগান, ফুলের টব বা অব্যবহৃত যে পাত্রগুলো আছে, সেই পাত্রগুলোতে এডিসের লার্ভা জন্মে। আমরা আসলে বনশ্রীর একটি বাসায় এসেছি। এটির যে ছাদ বাগান, সেই ছাদ বাগানটিতে আসলে প্রচুর গাছ, এখানকার যিনি বাড়ির মালিক তিনি অনেক গাছ লাগিয়েছেন ঠিকই, কিন্তু এখানকার এডিসের লার্ভা পরিষ্কারের জন্য যে জমা পানিগুলো আছে, সেই পানিগুলো যে তিনি ফেলে দিবেন
সেটি কিন্তু আসলে তিনি ফেলে দেননি, যে কারণে এখানে প্রচুর এডিসের লার্ভা কিন্তু আসলে জন্মেছে, যেটি খুবই ঝুঁকিপূর্ণ এবং এই আশেপাশের যেসব বাসিন্দারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে ঝুঁকিতে আছে। তার কারণ এরই মধ্যে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসলে বলা হচ্ছে যে এই বনশ্রী যে এলাকা, সেই বনশ্রী এলাকাটি ঝুঁকিতে রয়েছে, তারা রেড জোনের মধ্যে রয়েছে। তারপরেও এখানকার যে যারা বাড়ির মালিক আছেন, বাসিন্দারা আছেন, তারা কিন্তু সচেতন হচ্ছেন না। সিটি কর্পোরেশন থেকে বারবার করে বলা হচ্ছে যে এই মুহূর্তে যদি আসলে নগরবাসী এগিয়ে না আসে তাহলে ডেঙ্গু প্রতিরোধ করাটি কিন্তু আসলে খুব একটা সম্ভব হবে না। তার কারণ আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে রাজধানীতে ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু আসলে ব্যাপক আকারে ছড়িয়েছে। আমরা যদি আসলে এই অভিযানের বিষয়ে একটু কথাও বলতে চাই, আমাদের সাথে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা। আমরা আপনার কাছে একটু জানতে চাই যে এই মুহূর্তে আসলে অভিযানের কি অবস্থা এবং আপনারা কি ধরনের জরিমানাটি আসলে করছেন। আপনি জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস স্যারের নির্দেশে আমাদের সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় ইনস্ট্রাকশন মোতাবেক প্রতিটি বাড়ির ছাদ আমরা তন্ন তন্ন করে, যেখানে বিশেষ করে যেখানে ছাদ বাগান আছে সেই বাড়িগুলো আমরা পর্যবেক্ষণ করছি। এখানে আপনি দেখেন যে বনশ্রীর এ ব্লকের 3 নম্বর রোডের এই বাড়িটিতে, এখানে 17 নম্বর বাড়িটিতে এখানে বাড়ির মালিককেও পাওয়া গেছে। আপনি দেখেন যেখানে প্রচুর পরিমাণ লার্ভা, এখানে যে লার্ভা আছে সেখানে এই এলাকাটা পুরোটা ডেঙ্গু রোগী ভর্তি হয়ে যাওয়ার কথা। তা আমরা প্রতিনিয়ত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অ্যাড যাচ্ছে যে আমাদের যে স্লোগান যে প্রতি 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন, কিন্তু এরা কিন্তু সেইটা করছে না, বারবার সতর্ক। এখানে কি জরিমানা করেছেন? এখানে আমরা আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর উনি রয়েছেন, ইতিমধ্যেই এখানে 50,000 টাকা জরিমানা এবং অনাদায় 1 মাসের কারাদণ্ডের আদেশ দিয়ে ম্যাজিস্ট্রেট সাহেব রায় ঘোষণা করেছেন। তা আমরা শুধু যে সাজা দিলেই বা জরিমানা করলেই আমরা মনে করছি না যে এর প্রতিকার হবে। প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে, নগরবাসীকে, যাদের বিশেষ করে বাসা বাড়িতে যাদের ছাদ বাগান আছে, যারা বিভিন্ন রোডের পাশে যারা ময়লা আবর্জনা ফেলে রাখেন, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, এগুলো যার যার সারাউন্ডিং আমরা আশা করছি তারা নিজেরাই পরিষ্কার করবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা তিনি যেটি আসলে বলছিলেন যে এই যে এডিস নিধন এবং এডিসের যে প্রকোপ, সেই প্রকোপ কমাতে আসলে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। আমরা কিন্তু আসলে বিভিন্ন বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন এগুলোতে যখন যাচ্ছি, এত জরিমানা করা হচ্ছে, তারপরেও কিন্তু আসলে অনেকে সচেতন হচ্ছে না, যে কারণে ডেঙ্গু অনেক বেশি বাড়ছে, সেটি কিন্তু আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে। তো আমার কাছে বনশ্রী এলাকা সিটি কর্পোরেশনের অভিযানের কথা জানাচ্ছিলেন আদিলুর রহমান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 48 জনের মধ্যে 21 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের পর মরদেহগুলো হস্তান্তর করা হলো। এর আগে বৃহস্পতিবার হস্তান্তর করা হয় 24 জনের মরদেহ। বাকি 3 জনের মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষ করে একে একে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বেলা 12টা থেকে 1টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহগুলো হস্তান্তর করা হয়। মরদেহগুলো হস্তান্তর করার সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় স্বজনদের। গত 8 জুলাই নারায়ণগঞ্জের শেজান জুস কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে মারা যান 52 জন শ্রমিক। ওই কারখানায় আগুন নেভানোর ব্যবস্থা এবং ভবন থেকে নামার জরুরি কোনো সিঁড়ি ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় করা হত্যা মামলায় কারখানার মালিক আবুল হাশেম সহ গ্রেপ্তার হয়েছেন 8 জন। আওয়ামী লীগে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের অবৈধ সম্পদ আছে কিনা তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। এছাড়া অর্থ পাচার ও অবৈধ সম্পদের তথ্য পেলে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির অনুসন্ধান বিভাগের কমিশনার ডক্টর মোজামেল হক এসব কথা জানান। বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় বিদেশি মদ, ওয়াকিটকি, বিদেশি মুদ্রা, জুয়া খেলার সরঞ্জাম, হরিণের চামড়া সহ আটক করা হয় তাকে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও টেলিযোগাযোগ আইনে মামলা হয়। হেলেনার বাসা থেকে উদ্ধার বৈদেশিক মুদ্রা, জুয়ার সরঞ্জাম ও বিপুল পরিমাণ সম্পদের সুনির্দিষ্ট তথ্য পেলে অনুসন্ধান শুরু করবে দুদক। বৈধ সম্পদের ব্যাপারেও যদি কোনো অভিযোগ থাকে, সেই সম্পদ বৈধতা পেয়েছে কিনা সেই ব্যাপারগুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করব। র্যাবের অভিযানের জব্দ তালিকা পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।
র্যাবের রিপোর্ট আমরা পাই নাই। রিপোর্ট পাওয়ার পরে যদি সেখানে কোনো লিখিতভাবে কোনো প্রতিবেদন আসে, সেগুলোর যাচাই বাছাই করে আমাদের দুর্নীতি দমন কমিশনের যে আইন, সেটার সাথে সঙ্গতিপূর্ণ যে বিষয়গুলো থাকবে সেগুলোকে আমরা বিবেচনায় নেব। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া জয়যাত্রা নামক টেলিভিশন চ্যানেল পরিচালনা করার কারণেও আলাদা মামলা হওয়ার কথা রয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাটে দেখা মিলছে না ক্রেতার। এতে লোকসানের মুখে পড়েছেন পেয়ারা চাষিরা। ভাসমান পেয়ারার হাট দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এলেও এবার তাতেও ভাটা পড়েছে। তবে পেয়ারা পরিবহনের সংকট নিরসনের আশা জেলা প্রশাসকের। প্রতি বছরই ঝালকাঠির ভীমরুলিতে সারি সারি নৌকায় বসে পেয়ারার হাট। ক্রেতা বিক্রেতায় মুখর থাকে এই হাট। করোনার কারণে ভরা মৌসুমেও লোকসানে পড়ছে চাষিরা। পেয়ারার পসরা সাজিয়ে বসলেও নেই ক্রেতা উপস্থিতি। বাধ্য হয়েই কম দামে বিক্রি করছেন পেয়ারা। প্রতিমন পেয়ারা 400 টাকা বিক্রি হলেও এবছর তা বিক্রি হচ্ছে মাত্র 200 টাকায়। লকডাউনের কারণে বাজারে ক্রেতা খুবই কম। আমরা খুবই এবছর ব্যবসা বাণিজ্য খুব সমস্যার ভিতরে। বাজারে তো লকডাউনের কারণে ক্রেতা কম আসে, এই জন্য মালের দাম কম থাকে। আজকে আমি 5 মণ পারছি, 1000 টাকা বেচছি। পেয়ারার হাট দেখতে সারা দেশ থেকে দর্শনার্থী এলেও এবার লকডাউনের কারণে তা সম্ভব হচ্ছে না। পর্যটক আসলে আশঙ্কাজনক কম, কারণ আসলে করোনা পরিস্থিতি যতই স্বাভাবিক করে দেখ, তারপরে মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে, যার কারণে মানুষ আসতে চাচ্ছে না। এই পেয়ারা সিজনে পর্যটক আসেও না, প্লাস আপনার পেয়ারাও কিনে না, তার কারণে পেয়ারা চাষিরা অনেক লসে আছে। পেয়ারা পরিবহনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ঝালকাঠির ব্র্যান্ডিং পণ্য পেয়ারা এবং শীতলপাটি, কাজে এই পণ্যগুলো আমরা সবসময় আমাদের স্পেশাল নজর থাকে। সকল তাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি হবে না, এটা আমরা নিশ্চিত করব। জেলায় এবছর 800 হেক্টর জমিতে আবাদ হয়েছে পেয়ারার। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9600 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। আফগান নিমরোজ প্রদেশের রাজধানী জারারোজ দখল করেছে তালেবান। সংঘর্ষে বাস্তুচ্যুতের সংখ্যা 3 লাখেরও বেশি বলছে জাতিসংঘ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় আত্মবিশ্বাসী টাইগাররা। চতুর্থ টি-20তে সন্ধ্যায় লড়বে 2 দল। বঙ্গবন্ধু সাফারি পার্ক হয়ে উঠছে আফ্রিকান প্রাণীদের অভয়াশ্রম। টানা 3 প্রজন্ম ধরে বেশ ভালোভাবেই টিকে আছে জেব্রা, জিরাফ, ওয়াইল্ড বিস্ট, কমন ইলান সহ 8 প্রজাতির প্রাণী। লকডাউনে 4 মাস ধরে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকায় জন্ম নিয়েছে নতুন আরও 50টি প্রাণী। পার্ক কর্তৃপক্ষ বলছে প্রাণী সংখ্যা বেড়ে যাওয়ায় সাফারি পার্কে দেখা দিয়েছে স্থান সংকট। আফ্রিকার মরুর দেশের প্রাণী জেব্রা দিব্যি ছুটে বেড়াচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের শালবনে। লকডাউনে শান্ত নিরিবিলি পরিবেশে জন্ম হয়েছে 5 শাবকের। 2 বছরে পার্কের জেব্রা সংখ্যা 13টি থেকে বেড়ে দাঁড়িয়েছে 28টিতে। টানা 3টি প্রজন্ম টিকে যাওয়ায় মরুর দেশের ডোরাকাটা জেব্রা এখন হয়ে উঠেছে সবুজ জঙ্গলের প্রতিনিধি। লকডাউনের কারণে এপ্রিল থেকে পার্কের দরজা বন্ধ, নেই দর্শনার্থীর চাপ। তাই ওয়াইল্ড বিস্টের ঘরেও এসেছে 5টি নতুন বাচ্চা। মা বাচ্চা সহ সবাই সুস্থ সবল আছে। এখন পার্কে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায় 18টি ওয়াইল্ড বিস্ট। আমাদের এখানে যে প্রাণীগুলো জন্মগ্রহণ করছে তার সিংহভাগী বাচ্চা বেঁচে যাচ্ছে এবং দেখেন মা বাচ্চা সুস্থ, খুবই সুস্থ আছে। তো এটা এই জন্য বলবো আসলে এটা বছরের একটা সময়ের জন্য আসলে পার্কগুলো এভাবেই যদি বন্ধ রাখা যায়, দর্শনার্থী ফিরিয়ে রাখা যায়, তাহলে আমার মনে হয় আসলে এটা প্রকৃতির জন্য, পার্কের জন্য মনে হয় খারাপ হয় না, ভালো হয়। তবে দুঃসংবাদ শুধু জিরাফের ঘরে। যক্ষ্মার সংক্রমণে 3টি পুরুষ জিরাফ মারা যাওয়ায় একেবারে সঙ্গীহীন 3 নারী জিরাফ। সাফারি পার্কের অবকাঠামো ও পরিবেশ এখনও দীর্ঘকায় এই প্রাণীর জন্য উপযোগী হয়ে ওঠেনি বলে মনে করেন কর্তৃপক্ষ। জিরাফ তো সাউথ আফ্রিকার সাভানা ফরেস্ট এলাকার আসলে ওই হ্যাবিটেটটা আসলে এখানে ওরা, আপনারা জানেন ওরা তো ব্রাউজার, হ্যাঁ, তা আসলে ব্রাউজ করার মতো এখানে কিন্তু আসলে ওই ধরনের ট্রিজ কিন্তু নাই। হ্যাঁ, আর আমরা যে এখানে নতুন করে এখন কোনো প্লান্টেশন করব সেটা সম্ভব না। 3 বছর ধরে জন্ম হচ্ছে না নতুন বেঙ্গল টাইগারের। তবে এবার তাদের বংশ বিস্তারে আশা দেখা গেছে। 2টি বাঘ গর্ভধারণ করায় তাদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিশ্বে করোনায় একদিনের মৃত্যু হয়েছে 10,000 মানুষের, নতুন আক্রান্ত 6,82,000-এর বেশি। 24 ঘন্টায় সর্বোচ্চ প্রাণহানি ইন্দোনেশিয়া 1,635 জনের। এছাড়াও যুক্তরাষ্ট্রে একদিনে 1,20,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। ইন্দোনেশিয়াতে এক সপ্তাহে 20% সংক্রমণ কমলেও দেশটিতে এক সপ্তাহে করোনায় প্রাণহানি বেড়েছে 3 ভাগ। এদিকে যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 38% ও মৃত্যুর হার বেড়েছে 42%। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 42,89,000। মোট আক্রান্ত হয়েছে 20,23,00,000-এরও বেশি রোগী। আফগানিস্তানে বেড়েই চলেছে তালেবানের দৌরাত্ম্য। শুক্রবার সরকারি বাহিনীকে হটিয়ে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারানজ দখল করে তারা। এই প্রথম কোনো প্রাদেশিক রাজধানীর দখল হারালো আফগান বাহিনী। এদিকে চলমান সহিংসতায় আফগানিস্তানে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর থেকে বিভিন্ন এলাকা দখলে হামলা চালাচ্ছে তালেবান। এরই মধ্যে বেশ কয়েকটি গ্রাম ও সীমান্তবর্তী অঞ্চলের দখল নিয়েছে তারা। সে ধারাবাহিকতায় শুক্রবার ইরান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী নিমরোজ প্রদেশের রাজধানী জারানজের দখল নেয় তালেবান। দখল হারানোর আশঙ্কায় রয়েছে পশ্চিমের হেরাত ও দক্ষিণের লস্করগা। তালেবানকে পিছু হটাতে জোর তৎপরতা চালাচ্ছে আফগান সেনাবাহিনী। সহিংসতা থেকে প্রাণ বাঁচাতে এসব এলাকা ছাড়তে শুরু করেছেন স্থানীয়রা। এদিকে শুক্রবার কাবুলে তালেবানের হামলায় নিহত হন আফগান সরকারের গণমাধ্যম বিভাগের প্রধান দাওয়া খান মিনাপাল। এই ঘটনায় তীব্র নিন্দা জানায় জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে গত এক মাসে প্রাণ গেছে 1,000-এর বেশি মানুষের। জাতিসংঘের হিসেবে দেশটিতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে। এছাড়াও 1,85,00,000 মানুষের মানবিক সহায়তার প্রয়োজন হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে ভয়াবহ। প্রতিদিনই সহিংসতা বাড়ছে। তালেবান ও সেনাবাহিনীর সংঘর্ষের খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। বাস্তুচ্যুতির পাশাপাশি উদ্বেগজনক হারে বাড়ছে হতাহতের সংখ্যা। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা IOM-এর তথ্য বলছে, সহিংসতা থেকে বাঁচতে প্রতি সপ্তাহে ইরানে পালিয়ে যাচ্ছে প্রায় 40,000 মানুষ। চলমান সংঘাতে আফগানিস্তানে চরম মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা করছে হিউম্যান রাইটস ওয়াচ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিজ নিশ্চিত হয়েছে টাইগারদের। চতুর্থ টি-20-তে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের। আর চূড়ান্ত লক্ষ্য সিরিজ হোয়াইট ওয়াশ। মিরপুরে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। সিরিজ জয়ের 24 ঘন্টা না পার হতেই আবারও বাংলাদেশ অস্ট্রেলিয়া লড়াই। মুস্তাফিজ মাহমুদুল্লাহ নৈপুণ্যে ইতিহাস করে সিরিজ জিতেছে টিম টাইগার্স। মোমেন্টাম ধরে রেখে জয় ধারাবাহিক হতে চায় মাহমুদুল্লাহ দল। ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন। সৌম্যের ব্যর্থতায় সুযোগ পেতে পারেন মোহাম্মদ মিঠুন। বিপরীতে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া আছে প্রথম জয়ের খোঁজে। স্পিন দুর্বলতার পাশাপাশি দুর্বোধ্য মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা অজিতের। অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয় স্বর্ণের খোঁজে নামবে ব্রাজিল। বিকেল 5:30টায় ফাইনালে চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্পেন। টোকিওতে স্বর্ণ জয়ের বড় দাবিদার ড্যানি আলভেজের দল। গ্রুপ ডি থেকে চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে শিরোপা প্রত্যাশীরা। ব্রাজিলের স্বর্ণ জয়ের স্বপ্ন সারথি রিচার্লিসন। 5 গোল আর 1 অ্যাসিস্টে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলদাতা এই এভারটন তারকা। অন্যদিকে অ্যাসেন্সিও, গার্সিয়া, পেদ্রিদের দিয়ে গড়া দল নিয়ে স্বর্ণ জয় স্বপ্ন দেখছে স্পেন।
এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাই।